ছাত্রছাত্রীরা, আজ আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের একাদশ পর্ব শুরু করছি, যেখানে আমি আলোচনা করব পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন, অর্থাৎ পরাগরেণু ও গর্ভকেশরের প্রতিক্রিয়া। পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। সুতরাং কোয়েশ্চেনটা তোমরা লিখে নিতে পারো যে সপুষ্পক উদ্ভিদে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন বা পরাগরেণু গর্ভকেশরের প্রতিক্রিয়া কিভাবে ঘটে আলোচনা করো। তো পরাগরেণু যখন বাতাসে উড়ে যায় বা কীটপতঙ্গ যখন বয়ে নিয়ে যায়, সেটা যে সেই প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে এমন তো কোনো নিশ্চয়তা নেই। যেমন কুমড়ো ফুলে ধরো একটা মৌমাছি গিয়ে বসলো, সেই কুমড়ো ফুলের পরাগরেণু তার পায়ে লাগলো, তারপর সে গিয়ে একটা উচ্ছে ফুলে গিয়ে বসলো, তাহলে কি পরাগ মিলন হবে? হবে না। তার গর্ভমুণ্ডে, উচ্ছের গর্ভমুণ্ডে কুমড়োর পরাগরেণু পড়লেও হবে না। তাহলে কি করে আইডেন্টিফাই করে? আবার কুমড়ো ফুলের পরাগরেণু একটা প্রজাপতি নিয়েছে, যখন আবার একটা স্ত্রী কুমড়ো ফুলে গিয়ে বসছে, তার সেই পরাগরেণু যখন তার গর্ভমুণ্ডে, সেই ফুলের গর্ভমুণ্ডে লাগলো, তখন আইডেন্টিফাই করতে পারলো যে আমার একই প্রজাতি। তাহলে এই যে বুঝতে পারা যে কোনটা তার সেম প্রজাতি, কোন ফুলের সঙ্গে কোনটার পরাগ মিলন সম্ভব আর কোনটা সম্ভব নয়, এই কিভাবে হয় না, একটা প্রতিক্রিয়া, একটা নিশ্চিতভাবে একটা ইন্টারঅ্যাকশন ঘটে পরাগরেণুর সঙ্গে গর্ভকেশরে। সেই প্রতিক্রিয়াই হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। তাতে বোঝে যে whether it is compatible or incompatible। কম্প্যাটিবল যদি হয়, কম্প্যাটিবল মানে সাযুজ্য যদি থাকে, তাহলে পরাগ মিলন হবে। যদি ইনকম্প্যাটিবল হয় বা অসাযুজ্যতা থাকে, তাহলে পরাগ মিলন হবে না, সাকসেসফুল হবে না। সেক্ষেত্রে গর্ভমুণ্ডে পরাগরেণু পড়লেও হবে না। তো এটা কিভাবে হয় সেইটা আমরা এখানে আলোচনা করব। তো এটা বোঝার জন্য আমাদের প্রথমে আমি একটু ছবি এঁকে দেখিয়ে দিই। যে ধরো এটা হচ্ছে একটা গর্ভমুণ্ড, এটা হলো গর্ভদণ্ড বা স্টাইল, আর এটা হলো স্টিগমা বা গর্ভমুণ্ড। এটা গর্ভদণ্ড, স্টাইল, গর্ভমুণ্ড, স্টিগমা। তো এই স্টিগমার ওপরে কিছু এরকম খুব সূক্ষ্ম সূক্ষ্ম প্যাপিলা থাকে, রোয়া 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 থাকে। এইগুলোকে বলা হয় স্টিগম্যাটিক প্যাপিলা। এখন এই স্টিগম্যাটিক প্যাপিলা, একটা স্টিগম্যাটিক প্যাপিলাকে যদি আমরা দেখি কেমন দেখতে, তাহলে এইরকম আমরা একটু এঁকে দেখাতে পারি। ধরো এটা হলো একটা স্টিগম্যাটিক প্যাপিলা, এটা হলো একটা স্টিগম্যাটিক প্যাপিলা। এর কতগুলো লেয়ার আছে। একেবারে বাইরে যে লেয়ারটা থাকে, সেই লেয়ারকে বলা হয় পেলিকল, বাইরের লেয়ার। ঠিক তার পরেই থাকে একটা লেয়ার যাকে বলা হয় কিউটিকল লেয়ার। আমি এঁকে দিচ্ছি। কিউটিকলটা একটু ডিসকন্টিনিউড লেয়ার। ডিসকন্টিনিউ মানে পুরোটা একটানা নয়, কিছু কিছু বিচ্ছিন্নতা থাকে, একটু বিচ্ছিন্ন। এটা হচ্ছে কিউটিকল লেয়ার। এর ঠিক ভেতরে থাকে পেক্টোসেলুলোজ লেয়ার। আমি দেখাচ্ছি, এইটা ধরো, এরপরে পেক্টোসেলুলোজ লেয়ার। এটা বেশ পেকটিনোসেলুলোজ দ্বারা নির্মিত। এটা হচ্ছে পেক্টোসেলুলোজ লেয়ার, পেক্টোসেলুলোজ লেয়ার। আর এর ভেতরে রয়েছে কোষ পর্দা, সেল মেমব্রেন। এটা একটা স্টিগম্যাটিক প্যাপিলার গঠন। এই গঠনটা বুঝতে পারলে তাহলে পুরো ব্যাপারটা পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন বুঝতে সুবিধা হবে। এটা হলো সেল মেমব্রেন। বেশ, এটা একটা স্টিগম্যাটিক প্যাপিলা। এইবার এই স্টিগম্যাটিক প্যাপিলার ওপরে ধরা যাক এইটা হলো একটা পরাগরেণু। এই একটা পরাগরেণু, এটা পরাগরেণু এসে এর উপরে পড়ল। এবার এই পরাগরেণুটা কি করে আইডেন্টিফাই করতে পারবে যে whether it is compatible or incompatible? তো পরাগরেণুর আমরা ইনটাইন এক্সাইন আমরা পড়েছি। ইনটাইন এক্সাইন তার যে আবরণ থাকে, তো ইনটাইন আর এক্সাইন থেকে, পরাগরেণু থেকে দুটো কিছু প্রোটিন নিঃসৃত হয়। এক্সাইন আর ইনটাইন এই আবরণ থেকে সেই প্রোটিনগুলোকে রিসেপ্টর প্রোটিন আমরা বলতে পারি। এটা হচ্ছে রিসেপ্টর প্রোটিন নিঃসৃত হয় এখান থেকে। এটা পোলেন, এটা
এই পোলেন থেকে উৎপন্ন হয় রিসেপ্টর প্রোটিন, রিসেপ্টর বা গ্রাহক প্রোটিন। এটা কোথা থেকে উৎপন্ন হয়? ফ্রম এক্সাইন অ্যান্ড ইনটাইন, এক্সাইন থেকে অ্যান্ড ইনটাইন। এই গ্রাহক প্রোটিনটাই আইডেন্টিফাই করতে সাহায্য করে, যে এই গ্রাহক প্রোটিনটাকে আইডেন্টিফাই করে এই যে স্টিগম্যাটিক প্যাপিলা আইডেন্টিফাই করে এই গ্রাহক প্রোটিনকে, যে এটা কম্প্যাটিবল নাকি ইনকম্প্যাটিবল। যদি প্রথমে আমি আলোচনা করি যে যদি কম্প্যাটিবল হয় তাহলে কি ঘটনা ঘটে। যদি কম্প্যাটিবল হয় মানে সাযুজ্য যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে। প্রথমেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এই যে পেলিকেল, পেলিকেলটা তো বাইরের স্তর, এই পেলিকেল আর মধ্যে দিয়ে আর এই যে কিউটিক্যাল রয়েছে, কিউটিক্যালের যে ডিসকন্টিনিউড মানে ফাঁকা অংশ, এইখান দিয়ে প্রবেশ করবে পরাগনালিকা, এই পোলেন টিউব। এইভাবে পোলেন টিউব বা পরাগনালিকা প্রবেশ করবে পেলিকেল এবং কিউটিক্যালের মধ্যে দিয়ে। কোথায় প্রবেশ করবে? না পেক্টোসেলুলোজ লেয়ারে, পেক্টোসেলুলোজ লেয়ারে প্রবেশ করবে। এবং পেক্টোসেলুলোজ লেয়ারের মধ্যে দিয়ে এটা ধীরে ধীরে এগোতে থাকবে। কিসের সাহায্যে? না এই যে গর্ভমুণ্ড বা স্টিগম্যাটিক প্যাপিলা, এই অঞ্চলে বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স উৎপন্ন হয়। বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স, বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স যেটা এই গর্ভদণ্ডে উৎপন্ন হয়, সেই গর্ভদণ্ডে উৎপন্ন বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্সের সাহায্যে এই পেলিকেল ভেদ করে কিউটিকল ভেদ করে পরাগনালিকা নামতে থাকে। তারপর পরাগনালিকা এখান দিয়ে নেমে, এটা তো একটা স্টিগম্যাটিক প্যাপিলা, স্টিগম্যাটিক প্যাপিলার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে, এইভাবে পরাগনালিকা এগোতে থাকে। তারপরে এগিয়ে এসে এই গর্ভদণ্ড দিয়ে গর্ভমুণ্ডে এগোতে থাকে। এক্ষেত্রে বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স যা গর্ভদণ্ডের মধ্যে উৎপন্ন হয় এটা সাহায্য করে। তাহলে এটা হলো কম্প্যাটিবল যদি হয়, সাযুজ্য যদি হয়। যদি ইনকম্প্যাটিবল হয় তাহলে কি ঘটনা ঘটে? যদি ইনকম্প্যাটিবল তাহলে দুটো ঘটনা, এক হচ্ছে কম্প্যাটিবল, তাহলে এই যে ঘটনাটা আমি বললাম এটা হচ্ছে কম্প্যাটিবল মানে সাযুজ্য, কম্প্যাটিবল। যদি কম্প্যাটিবল হয় তাহলে এই পরাগনালিকা বা পোলেন টিউব এটা ধীরে ধীরে এই পেক্টোসেলুলোজ লেয়ারের মধ্যে দিয়ে এগিয়ে আসবে এবং তারপর গর্ভদণ্ডের মধ্যে দিয়ে এগোতে থাকবে। এতে সাহায্য করে বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স যা গর্ভদণ্ড বা স্টাইলের মধ্যে উৎপন্ন হয়। আর যদি এটা ইনকম্প্যাটিবল হয়, তাহলে যদি এবার ইনকম্প্যাটিবলের কথা বলি, ইনকম্প্যাটিবল যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে? যদি ইনকম্প্যাটিবল হয় তাহলে এই যে প্রোটিন, রিসেপ্টর প্রোটিন যেটা উৎপন্ন হচ্ছে, এই রিসেপ্টর প্রোটিন কিন্তু আইডেন্টিফাই করে নেবে যে এই গর্ভমুণ্ড আমার নয়, এবং গর্ভমুণ্ডও কিন্তু স্টিগম্যাটিক প্যাপিলা এও আইডেন্টিফাই করবে যে পরাগরেণু আমার নয়, মানে আমার সঙ্গে এই পরাগরেণুর সঙ্গে পরাগ মিলন ঘটানো সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে যে এই যে পেক্টোসেল কিউটিক্যালের ঠিক নিচে, আমি আর এটা মুছে দিচ্ছি যে মানে এখানে পরাগনালিকা তৈরি তো হবেই না, এখানে তৈরি হবে কিউটিক্যালের নিচে মানে পেক্টোসেলুলোজ লেয়ারে এখানে তৈরি হবে ক্যালোজ প্লাগ। এটা কোথায় তৈরি হয়? পেক্টোসেলুলোজ লেয়ারে কিউটিক্যালের নিচে ক্যালোজ দিয়ে গঠিত একটা প্লাগ তৈরি হবে, যার ফলে এই যে পোলেন টিউব পরাগনালিকা এগোতে পারবে না, আর পেক্টোসেলুলোজ লেয়ারের ভেতর দিয়ে তার এগোনো সম্ভব নয়। প্লাগ তৈরি হলো, ক্যালোজ প্লাগ আটকে গেল। একই সঙ্গে এই যে পোলেন টিউব, এই পোলেন টিউবের অগ্রভাগেও, পোলেন টিউবের আগাতেও ক্যালোজ প্লাগ তৈরি হয়। অর্থাৎ স্টিগম্যাটিক প্যাপিলার পেক্টোসেলুলোজ লেয়ার যেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ যে জায়গাতে পরাগরেণুটা এসে স্পর্শ করেছে ঠিক সেই জায়গায় পেক্টোসেলুলোজ লেয়ারে তৈরি হবে ক্যালোজ প্লাগ। একই সঙ্গে পরাগনালিকা একটা সামান্য একটু পরাগনালিকা তৈরি হবে, সেই পরাগনালিকার অগ্রভাগও তৈরি হবে ক্যালোজ প্লাগ। আর তার ফলে কোনোভাবেই পরাগনালিকাও আর এগোতে পারবে না, আর ভেতরে প্রবেশ করতে পারবে না, এই পেক্টোসেলুলোজ এবং স্টিগম্যাটিক প্যাপিলা ওকে প্রবেশ করতে দেবে না।
পোলেন টিউবকে, তার ফলে কখনোই আর পরাগ মিলন সম্ভব হবে না, দ্যাট ইজ ইনকম্প্যাটিবল। তাহলে কিভাবে পোলেন এবং পিস্টিলের মধ্যে ইন্টারঅ্যাকশন ঘটে সেটা আমরা এর সাহায্যে জানলাম। তো এই ইনকম্প্যাটিবিলিটি দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারস্পেসিফিক আর একটা ইন্ট্রাস্পেসিফিক। তাহলে এই যে ইনকম্প্যাটিবিলিটি, আমরা ইনকম্প্যাটিবিলিটিটা একটু আলোচনা করে দিই। ইনকম্প্যাটিবিলিটি বা অসাযুজ্যতা এটা দু রকম হতে পারে, একটা হলো ইন্টারস্পেসিফিক আর একটা ইন্ট্রাস্পেসিফিক। ইন্টারস্পেসিফিক বা আন্তঃপ্রজাতি, অর্থাৎ ওই যে প্রথমে উদাহরণ দিলাম কুমড়ো ফুল আর উচ্ছে ফুল, এই যে উদাহরণ, তাহলে দুটো ভিন্ন প্রজাতি, ইন্টারস্পেসিফিক অসাযুজ্যতা। আর ইন্ট্রাস্পেসিফিক যখন একই প্রজাতির পরাগরেণু সেম প্রজাতির গর্ভমুণ্ডে গিয়ে পড়লেও পরাগ মিলন ঘটে না। যেমন একটা উদাহরণ দিই, ধরো আম গাছের ক্ষেত্রে ধরো পাশাপাশি দুটো আম গাছ আছে, একটা ল্যাংড়া আর একটা ফজলিয়া, তো দুটোই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে কি তাদের মধ্যে পরাগ মিলন হবে? দুটোর মধ্যে হবে না, সেম প্রজাতি হলেও কিন্তু হবে না। এটা ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। তো ইন্টারস্পেসিফিক তো ব্যাপারটা বলেই দিলাম। ইন্ট্রাস্পেসিফিকের ক্ষেত্রে এখানে কন্ট্রোলিং ফ্যাক্টরটা কি সেটা একটু বলবো, যে এটা পরাগরেণুর জিনোটাইপ দ্বারা হয়। পরাগরেণুর জিনোটাইপ আলাদা হয়। তাহলে এই যে পরাগরেণুর জিনোটাইপ দ্বারা যখন, এটা একটা পয়েন্ট বললাম, পরাগরেণুর জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। আর কি হতে পারে না, যে উদ্ভিদের পরাগ মিলন হবে সেই তার যে ডিপ্লয়েড কোষ বা স্পোরোফাইটিক কোষ সেটা দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। তাহলে দ্বিতীয় যেটা নিয়ন্ত্রিত হতে পারে ইন্টারস্পেসিফিক, সেটা হলো যে স্পোরোফাইট বা স্পোরোফাইটের ডিপ্লয়েড কোষ এর দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে, বা স্পোরোফাইটিক কোষ এর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। যদি পরাগরেণুর জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সেটাকে বলা হয় গ্যামেটোফাইটিক। পরাগরেণু মানে সেটা গ্যামেটোফাইট থেকে উৎপন্ন হয়, তাহলে সেটাকে আমরা বলবো গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। তাহলে এই ক্ষেত্রটাকে মানে পরাগরেণুর জিনোটাইপ দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলবো গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। আর যদি স্পোরোফাইটের ডিপ্লয়েড কোষ দ্বারা যদি এটা নিয়ন্ত্রিত হয় তাহলে তাকে আমরা বলবো স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। অর্থাৎ ইন্ট্রাস্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি দুভাবে নিয়ন্ত্রিত হতে পারে। গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি যদি হয় তাহলে পরাগরেণুর জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হবে, আর স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি যদি হয় তাহলে স্পোরোফাইট অর্থাৎ ডিপ্লয়েড যে কোষ আছে উদ্ভিদের তার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। তাহলে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্ব এই পর্যন্তই, পরের পর্বে বাকি আলোচনা।